আচ্ছা, কেমন হবে যদি হঠাৎ করেই আমাদের পৃথিবীর সমুদ্রের সকল পানি গায়েব হয়ে যায়? কিছুক্ষণ আগেও যেখানে প্রতিটা সমুদ্র কানায় কানায় পূর্ণ ছিল, ঠিক তার কিছুক্ষণ পরেই সব পানি উধাও। এমন সময় যদি আপনি বোটে করে সমুদ্রের গভীরে বেড়াতে যান এবং পানি চলে যাওয়ার পর সমুদ্রের তলদেশে আটকা পড়ে যান, সেই সাথে যদি সাহায্য চাওয়ার মতো কোনো উপায় না থাকে এবং ফিরে আসার পথও যদি বন্ধ হয়ে যায়, এমন ভয়াবহ পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য আপনি কি করবেন? খাবার এবং পানি ছাড়া দিনের পর দিন ভয়ঙ্কর সব প্রাণীদের সাথে লড়াই করে আপনি কি আদৌ বাঁচতে পারবেন? এমনই এক অনন্য প্রেক্ষাপট নিয়ে তৈরি করা হয়েছিল ২০২৪ সালে মুক্তি পাওয়া একটা অসাধারণ সারভাইভাল মুভি, যার নামই ছিল সারভাইভ। শুরু থেকে শেষ পর্যন্ত এর প্রত্যেকটা পরতে পরতে অত্যন্ত চমকপ্রদ ঘটনা লুকিয়ে রয়েছে। তো চলুন ঘুরে আসা যাক পানিবিহীন এক ভয়ঙ্কর পৃথিবীর গল্প থেকে। গল্পের শুরুটা হয় ক্যারিবিয়ান সি এর মাঝখানে, যেখানে আমরা একটা বোটের মাঝখানে একটা পরিবারকে দেখতে পাই যারা ভ্যাকেশনে সমুদ্রে বেড়াতে এসেছে। এখানে টম নামের একজন ব্যক্তিকে আমরা দেখি যিনি পেশায় একজন ওশানোগ্রাফার। মূলত ওশানোগ্রাফাররা হলেন এমন বিজ্ঞানী যারা সমুদ্রের ঢেউ, আন্ডার ওয়াটার নয়েজ, সমুদ্রের গভীরতা, সাগরের তলদেশে জীবজন্তু, প্রাণীজগৎ, এরকম নানা খুঁটিনাটি বিষয় নিয়ে গবেষণা করে থাকেন। টমের পরিবারের সদস্য ছিল চারজন: তার স্ত্রী জুলিয়া, মেয়ে কেসি এবং তার ছোট ছেলে বেন। আসলে সেদিন বেনের জন্মদিন ছিল, আর সেই জন্মদিন উদযাপন করতেই তারা এই সমুদ্রে এসেছে। পরিবারের সবাই যখন আনন্দ করছিল, তখন টমের স্ত্রী জুলিয়া সাঁতার কাটতে বোট থেকে সমুদ্রে ঝাঁপ দেয়। কিন্তু পানিতে নামার পরই তার চারপাশটা কিছুটা অস্বাভাবিক আর গোলমেলে মনে হচ্ছিল তার কাছে। এদিকে বোটের ভেতরে টমের রাখা সমুদ্র গবেষণার যন্ত্রপাতিগুলো কেমন যেন যান্ত্রিক গোলযোগ বা সামান্য গ্লিচ দিতে শুরু করে, অর্থাৎ যন্ত্রগুলো সঠিকভাবে কাজ করছিল না। জুলিয়া সাঁতার কাটার সময় লক্ষ্য করে যে তার চারপাশের পানি অদ্ভুতভাবে জায়গা পরিবর্তন করছে, এমনকি হঠাৎ করে পানি নিচের দিকে নেমে যেতে শুরু করে। এতে জুলিয়া ভয় পেয়ে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। কিন্তু বোটটা এরই মধ্যে তার থেকে অনেক দূরে চলে গিয়েছিল এবং পানির প্রবল স্রোত তাকে নিচের দিকে টেনে নিচ্ছিল। অন্যদিকে টম হঠাৎ করে লক্ষ্য করে যে তার স্ত্রী জুলিয়া তো বোটের কোথাও নেই। এরপর তারা দেখতে পায় জুলিয়া অনেক দূরে পানির মধ্যে বাঁচার জন্য চিৎকার করছে। টম আর দেরি না করে দ্রুত বোটটা ঘুরিয়ে জুলিয়ার কাছে যেয়ে পৌঁছায় এবং তাকে উদ্ধার করে বোটে তুলে নিয়ে আসে। জুলিয়া এ যাত্রায় বেঁচে গেলেও টম তার ওপর কিছুটা মনক্ষুণ্ণ হয়েছিল, কারণ টম আগেই বলে রেখেছিল যে পানিতে নামার আগে যেন পরিবারের সবাইকে জানানো হয়। জুলিয়া তার ভুলটা বুঝতে পারে। যেহেতু আজকে বেনের জন্মদিন ছিল, তাই দিনটা যেন নষ্ট না হয়, সে কারণে তারা দুর্ঘটনাটা ভুলে গিয়ে আবারও আনন্দ করতে শুরু করে। টমও যন্ত্রপাতির গোলযোগের বিষয়টি আর খুব একটা গুরুত্বও দেয়নি। রাত হতে হতে তারা বোর্ডটাকে সুন্দরভাবে সাজিয়ে ফেলে এবং টম তার ছেলে বেনের জন্য একটা কেক তৈরি করে। আজকে বেনের ১৩তম জন্মদিন। পুরো পরিবার তাকে বিভিন্ন ধরনের উপহার দিয়ে খুশি করার চেষ্টা করে এবং তার জন্য গান গেয়ে সেলিব্রেশন করে। এরপর কেক কাটার আগে তারা একটা ফ্যামিলি ফটোও তোলে। ঠিক তখন কেসির ল্যাপটপে তার বয়ফ্রেন্ড জেসের ভিডিও কল আসে। জেস তাকে জানায় যে দ্রুত তাদেরকে ফিরে আসা উচিত, কারণ চারিদিকে খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন স্থানে বিশাল আকৃতির তুফান হচ্ছে এবং আবহাওয়া দপ্তর থেকেও সতর্কবাণী দেওয়া হয়েছে। জেস তারও জানায় যে এই দুর্যোগ শুধু নির্দিষ্ট কোনো স্থানে নয়, বরং পুরো পৃথিবীতে একই সাথে হচ্ছে, যা ইতিহাসে এই প্রথম। কেসি ভয় পেয়ে আরও কিছু জানতে চাওয়ার আগেই সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়। কেসি দ্রুত পরিবারের কাছে ফিরে সব কথা জানায়। তারা সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই বোটের সাথে যেন কোনো কিছু একটা ধাক্কা লাগে। বাইরে গিয়ে তারা দেখতে পায় ছোট বড় বেশ কিছু তিমি মাছ তাদের বোটটাকে ঘিরে রেখেছে। টম অবাক হয়ে যায়, কারণ এই সময় এই এলাকায় এখানে তো তিমি মাছ থাকার কথা না। সে বুঝতে পারে প্রাকৃতিক পরিবেশে নিশ্চয়ই বড় কোনো বিপর্যয় ঘটছে। একটা প্রকাণ্ড তিমির ধাক্কায় এ সময় বোটের ইঞ্জিনের সমস্যা দেখা দেয়। তিমিগুলো ওখান থেকে সরে গেলে টম নিচে নামে, কিন্তু কিছুটা আহত হয়ে সে ফিরে আসে। সে জানায় ইঞ্জিনের অনেক ক্ষতি হয়েছে, যা এই মুহূর্তে তাদের পক্ষে সারানো সম্ভব না। সেখান থেকে বাঁচার একমাত্র উপায় ছিল বাইরের সাহায্য নেওয়া, কিন্তু তাদের ফোন বা রেডিওতে কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। জুলিয়া এবং কেসি অনেক চেষ্টা করেও নেটওয়ার্ক পাচ্ছিল না। টম বুঝতে পারে যে তারা বড় বিপদে পড়েছে। সে হিসাব করে দেখে যে তাদের কাছে মাত্র ৪ দিনের খাবার এবং পানি রয়েছে, তাই অত্যন্ত সতর্কতার সাথে এগুলো তাদেরকে ব্যবহার করতে হবে এখন। এমন সময় তারা বাইরে বড় একটা বিস্ফোরণের শব্দ শুনতে পায়। তারা দেখে আকাশ থেকে আগুনের গোলার মতো কিছু একটা নিচে পড়ছে।
এগুলো আসলে ছিল অকেজো হয়ে যাওয়া স্যাটেলাইট। আসলে স্যাটেলাইটগুলো ধ্বংস হয়ে যাওয়ার কারণেই তাদের ফোনে কোনো ধরনের কোনো সিগন্যাল আসছিল না। হঠাৎ করেই সমুদ্রের পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে। প্রচণ্ড তুফান শুরু হয়ে যায় এবং পানির স্রোত বহুগুণ বেড়ে যায়। বোটটা উল্টে যাওয়ার উপক্রম হলে টম সবাইকে সেফ থাকার জন্য লাইফ জ্যাকেট পরিয়ে দেয়। তখন তারা লক্ষ্য করে যে প্রত্যেকের নাক দিয়ে হঠাৎ করে রক্ত বেরোতে শুরু করেছে, যার মানে পৃথিবীর গ্র্যাভিটি বা মহাকর্ষ বলে নিশ্চয়ই কোনো ধরনের কোনো পরিবর্তন ঘটছে। এভাবেই তারা ভয়ে ভয়ে রাতটা পার করে, এমনকি বেহুশও হয়ে যায়। সকালের দিকে তাদের জ্ঞান ফিরে আসে। তারা বোটের বাইরে এসে যা দেখে তা ছিল অকল্পনীয়। তারা দেখে সমুদ্রের সব পানি গায়েব হয়ে গেছে এবং তাদের বোটটা এখন শুকনো মাটির উপর দাঁড়িয়ে রয়েছে। টম বুঝতে পারে যে পৃথিবীর গ্র্যাভিটেশনাল পোল বদলে যাওয়ার কারণেই পানি সব অন্যদিকে, অর্থাৎ পৃথিবীর অপর সাইডে অর্থাৎ লোকালয়ের দিকে সরে গেছে। বেন তার জন্মদিনের বেলুনগুলো এ সময় আকাশে উড়িয়ে দেয়, এই আশায় যদি কেউ তার সিগন্যাল দেখে তাদেরকে সাহায্য করতে আসে। কিছুক্ষণ পর টম রেডিওতে ন্যাটো নামের একজনের সিগন্যাল পায়, যে কিনা ওই সময় একটা সাবমেরিনে ছিল। ন্যাটো এই সময় তাদেরকে জানায় যে তার ক্যালকুলেশন মোতাবেক পৃথিবীর গ্র্যাভিটি পরিবর্তনের কারণে পানি অন্য জায়গায় চলে গেলেও 1 সপ্তাহের মধ্যেই তা আবার বিশাল সুনামির আকারে ফিরে আসবে। তাই তাদেরকে বাঁচতে হলে উঁচু স্থানে আশ্রয় নিতে হবে। এ সময় ন্যাটো তাদেরকে তার সাবমেরিনের লোকেশনটা দেয়, কিন্তু জানায় যে সেখানে মাত্র 3 জন থাকতে পারবে। টম সিদ্ধান্ত নেয় যে সে তার সন্তানদেরকে সেখানে রেখে আসবে এবং নিজে এবং জুলিয়া অন্য কোথাও আশ্রয় নিবে। রওনা হওয়ার আগ মুহূর্তে টম একজন আহত ব্যক্তিকে তাদের বোটের দিকে আসতে দেখে তাকে সাহায্য করতে এগিয়ে যায়, কিন্তু সেই লোকটার মনে ছিল অসৎ উদ্দেশ্য। সে হঠাৎই টমকে আক্রমণ করে বসে এবং একটা ধারালো লোহার রড দিয়ে আঘাত করে টমকে সেখানেই মেরে ফেলে। জুলিয়া কিছুটা আহত হলেও নিজেকে সামলে নিয়ে দ্রুত কেসি এবং বেনকে নিয়ে বোটের মধ্যে নিজেদেরকে কোনো মতে লুকিয়ে ফেলে। সেই নিষ্ঠুর লোকটা বোটটাকে দখল নেয় এবং খাবার খুঁজতে থাকে। জুলিয়া সুযোগ বুঝে সন্তানদেরকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। একটা পর্যায়ে কেসি ফ্লেয়ার গান দিয়ে লোকটার শরীরে আঘাত করে, কিন্তু দুর্ভাগ্যবশত এতে করে বোটে আগুন ধরে যায়। জুলিয়া কোনো মতে কিছুটা খাবার এবং পানি সাথে নিয়ে তার সন্তানদেরকে নিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে পড়ে। তাদের বোটটাও একটা বিস্ফোরণে কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তারা ন্যাটোর সাবমেরিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথটা ছিল অত্যন্ত দুর্গম। পথে তারা বড় বড় সামুদ্রিক মাছ আর সমুদ্রের তলদেশে বছরের পর বছর ধরে জমে থাকা প্লাস্টিক এবং আবর্জনা তারা দেখতে পায়। হাঁটতে হাঁটতে তাদের খাবারের পানিও ফুরিয়ে আসে। বেন একটা পর্যায়ে নোংরা পানি পর্যন্ত খেতে বাধ্য হয়েছিল। রাত্রে তারা একটা পরিত্যক্ত বিমানে আশ্রয় নেয়। জুলিয়া এখানে প্রচণ্ড কাঁদছিল। সে ভাবছিল যে মাত্র একদিনের মধ্যেই তাদের জীবনটা কিভাবে এমন বদলে গেল। সে তার ভালোবাসার প্রিয় মানুষটিকেও হারিয়ে ফেলল। অথচ কাল রাত্রেও তারা একসঙ্গে কত সুন্দর সময় কাটিয়েছিল। গভীর রাত্রে সেখানে সেই খুনি সাইকো লোকটা আবারও আক্রমণ করতে এলে জুলিয়া সাহসের সাথে লড়াই করে তাকে নৃশংসভাবে এখানে হত্যা করে তার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেয়। দিনের আলো ফুটতেই তারা আবারও রওনা দেয়। যাত্রাপথে তারা বিশাল এক কন্টেইনার জাহাজের কাছে যে পৌঁছায়, সেখানে তারা দেখতে পায় অসংখ্য মানুষ আটকা পড়ে রয়েছে। কিন্তু হঠাৎ করেই বিশাল আকৃতির এবং হিংস্র সব কাঁকড়ার দল তাদের উপর আক্রমণ করে বসে। অন্যরা কন্টেইনারের দরজা বন্ধ করে দেওয়ায় জুলিয়াদেরকে বাধ্য হয়ে কন্টেইনারের উপরে চড়তে হয়। এ সময় কাঁকড়ার কামড়ে জুলিয়া আহত হয়, কিন্তু কন্টেইনারের ভেতরে থাকা মানুষগুলোর ওপর কাঁকড়াগুলো আক্রমণ করে, যার কারণে সব মানুষগুলো এ সময় মারা যায়। জুলিয়া কোনো মতে নিজের ক্ষত ড্রেসিং করে বাচ্চাদেরকে নিয়ে আবারও সামনে এগিয়ে যায়। রেডিওর মাধ্যমে ন্যাটোর সাথে পুনরায় যোগাযোগ হলে ন্যাটো জানায় যে সমুদ্রের পানি ফেরার সময় হয়ে গেছে। এখন আর 1 সপ্তাহ নয়, বরং মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পানি ফিরে আসবে। ন্যাটো এ সময় একটা ফ্লেয়ার গানের মাধ্যমে ফায়ার করলে জুলিয়ারা তার সাবমেরিনের অবস্থানটা দেখতে পায়। কিন্তু মাঝপথে গিরিখাতের মতো সরু পাহাড়ি পথ অতিক্রম করার সময় উপর থেকে বেশ কয়েকটা বিশাল পাথর ধসে পড়ায় জুলিয়া এবং বাচ্চারা আলাদা হয়ে যায়। জুলিয়া এ সময় বেন এবং কেসিকে বলে যে তারা যেন তাকে ছাড়াই সাবমেরিনে চলে যায়। বাচ্চারা উপায় না দেখে দ্রুত ন্যাটোর কাছে পৌঁছালে ন্যাটো জানায় যে সে মারাত্মকভাবে জখম এবং তার সময় ফুরিয়ে এসেছে, তাই এখন তারা 3জনই সাবমেরিনে থাকতে পারবে।
কেসি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত ফিরে গিয়ে তার মাকে উদ্ধার করে নিয়ে আসে। ততক্ষণে হিংস্র আর ক্ষুধার্ত এক ঝাঁক কাঁকড়া সেখানে আক্রমণ করে বসে। তারা সাবমেরিনে ঢোকা মাত্রই সমুদ্রের পানি বিশাল ঢেউয়ের মতো আছড়ে পড়ে। একসময় ঢেউয়ের তোড়ে সাবমেরিনটা একটা বিধ্বস্ত শহরের উপকূলে এসে পৌঁছায়। সব কিছু শান্ত হয়ে গেলে তারা সাবমেরিন থেকে বাইরে বেরিয়ে আসে। তারা দেখতে পায় পুরো শহরটা পানির নিচে ধ্বংস হয়ে গেছে। তবে তারা খুশি ছিল এটা ভেবে যে শেষ পর্যন্ত তারা বেঁচে ফিরতে পেরেছে, এবং তারা এটাও বিশ্বাস করে যে তাদের মতো আরও হয়তো অনেকে এখনও বেঁচে আছে এবং সবাই মিলে আবারও নতুন করে পৃথিবীটাকে গড়ে তুলবে। এভাবেই একটা শ্বাসরুদ্ধকর পরিণতির মধ্য দিয়ে এই মুভির গল্পটা এখানেই শেষ হয়। বন্ধুরা, এই মুভিটা আমাদেরকে মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষ ঠিক কতটা অসহায়। আপনি যদি এই পরিবারের জায়গায় থাকতেন তবে এমন পরিস্থিতিতে কি করতেন? কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও দুর্দান্ত সব মুভির এক্সপ্লানেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।